হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আমরা ইন্ডিয়ান হিস্ট্রি যে একটা সিরিজ শুরু করেছি, এখানে আমরা সিটেট বা ওয়েস্ট বেঙ্গলের এসএসসির এসএলএসটির পিটি, আপার প্রাইমারি টেট এসব পরীক্ষার জন্য আমরা হিস্ট্রি ক্লাসগুলো করছি ইন্ডিয়ান হিস্ট্রির। তো এখানে একটা আগের দিনের যে ক্লাসটা আমি দিয়েছি, সেখানে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করেছি। ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাসের একদম প্রথম থেকে শুরু করেছি, যে মানুষ সর্বপ্রথম ভারতে এলো কবে, সেখান থেকে একদম স্টার্ট করেছি আমরা। তো বেসিক যদি আমরা ক্লিয়ার না করি, তাহলে কিন্তু যখন আগে আমরা এগোবো আস্তে আস্তে ধীরে ধীরে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না কিছুই। বেসটা আগে ক্লিয়ার হতে হবে আমাদের। তো এখানে দেখতে পেয়েছিলে যে আমরা বলেছিলাম যে হিউম্যান ইভলিউশনের যে 4টে স্টেজের কথা আমি বলেছিলাম তোমাদের, যে মানুষ এলো কোথা থেকে। সর্বপ্রথম এপ হিসেবে ছিল যখন 4 পায়ে হাঁটতো, গাছে থাকতো। তারপর থেকে যে প্রথম স্টেজটা আমরা দেখতে পাচ্ছি অস্ট্রালোপিথেকাস। তারপরে আমরা অস্ট্রালোপিথেকাস থেকে দেখলাম হোমো হ্যাবিলিস হলো, হোমো হ্যাবিলিস থেকে হোমো ইরেক্টাস, তারপরে হোমো স্যাপিয়েন্সে এসেছে, যেটা হচ্ছে মডার্ন হিউম্যান বিং। তো অস্ট্রালোপিথেকাসের যে ডেটটা আমরা বলেছিলাম, ডেট হচ্ছে হিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অস্ট্রালোপিথেকাস আমরা দেখেছিলাম কত, 40 লাখ থেকে 30 লাখ বিসি। 40 লাখ থেকে 30 লাখ বিসি এই সময়ে অস্ট্রালোপিথেকাস ছিল। কোথায়? আফ্রিকাতে মেনলি এদের উদ্ভব ঘটেছিল সর্বপ্রথম বলেই ধরা হয়। কেন ঘটেছিল সেগুলো অনেক আলোচনার বিষয়, অন্য সময় আলোচনা হবে সেগুলো। তো যাই হোক, এই সময় গাছ থেকে নেমে এসেছিল মাটিতে খাবারের খোঁজে, এবং এরা দুপায়ে হাঁটতে শুরু করে ধীরে ধীরে। এদের হরি অস্ট্রালোপিথেকাস বলা হয়। এই যে অস্ট্রালোপিথেকাস, এই যে স্পিসিসটা ছিল সর্বপ্রথম, এরা কিন্তু শক্ত ফলমূল খেত, যেমন বাদাম জাতীয় ফল। এরা কিন্তু এইসব ফলমূল খেয়েই থাকতো, এরা মাংস খেত না। তো অস্ট্রালোপিথেকাস হচ্ছে প্রথম স্পিসিস মানুষের, যেটা 40 লাখ থেকে 30 লাখ বিসি পর্যন্ত ছিল। এরপরে আমরা দেখলাম যে অস্ট্রালোপিথেকাস থেকে কি এলো, হোমো হ্যাবিলিস। এদের সময়টা আমরা দেখেছি যে 20 লাখ 30 লাখ বিসি থেকে 20 লাখ বিসি, এই যে সময়টা, এই সময়টাতে হোমো হ্যাবিলিস ছিল। এরা কিন্তু যেটা মনে করা হয় সর্বপ্রথম, যে এরা শিকার আরম্ভ করে এবং কাঁচা মাংস খেতে শুরু করেছিল, হোমো হ্যাবিলিস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হোমো হ্যাবিলিস থেকে হোমো ইরেক্টাস এলো। হোমো ইরেক্টাস এই যে স্পিসিসটা, এটা মোটামুটি ধরা হয় যে 20 লাখ বিসি থেকে 2 লাখ বিসি, প্রায় এই সময়টাতে হোমো ইরেক্টাস এই স্পিসিসটা ছিল। তো হোমো ইরেক্টাস সর্বপ্রথম আগুনের ব্যবহার শিখেছিল। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 20 লাখ বিসি থেকে শুরু হচ্ছে আগুনের ব্যবহার। যারা হোমো হ্যাবিলিস, এরাই প্রথমে আগুনের ব্যবহার করতে আরম্ভ করেছিল। কিন্তু এখনও এটা মানে শিওর নই আমরা যে এই সময় এরা আগুনের ব্যবহার নিরাপত্তার জন্য নিজেদের ব্যবহার করতো, কিন্তু মাংস পুড়িয়ে খাওয়ার জন্য ব্যবহার করতো কি, এটা জানা যায় না। তো যাই হোক, আমরা এরপরে দেখতে পাচ্ছি যে এই 2 লাখ বিসি থেকে শুরু হয়েছে আমাদের যে স্পিসিসটা, আমরা যে মানুষ, দক্ষ মানুষ যাদের হোমো স্যাপিয়েন্স বলা হয়, এরা 2 লাখ বিসি থেকে স্টার্ট হয়। এরা কিন্তু মাংস ঝলসে খেতে বা পুড়িয়ে খেতে শুরু করে সর্বপ্রথম। পাথরের হাতিয়ার ব্যবহার করত। হোমো ইরেক্টাসও পাথরের হাতিয়ার ব্যবহার করত, তারও উল্লেখ পাওয়া যায়। এইবার আমরা দেখছি যে এটা তো মানব সভ্যতা, মানুষের ইতিহাস, ইভলিউশনের ইতিহাস, বিবর্তনবাদের ইতিহাস আমরা দেখতে পেলাম। কিন্তু আমরা পড়ছি ইন্ডিয়ান হিস্ট্রি, আমাদের ভারতের ইতিহাস। তাহলে আমাদের জানতে হবে যে ভারতে সর্বপ্রথম মানুষের আবির্ভাব কবে ঘটছে। এই বিষয়ে অনেক দ্বিমত রয়েছে, তবুও যেটা ধরা হয় যে অস্ট্রালোপিথেকাস এবং হোমো হ্যাবিলিস, এদের তেমন কোনো নমুনা পাওয়া যায়নি ভারতে। ভারতে শুরু হচ্ছে হোমো ইরেক্টাস থেকে নমুনা পাওয়া স্টার্ট হচ্ছে। ভারতে সবথেকে প্রাচীন যে নমুনা পাওয়া যাচ্ছে, জানা যাচ্ছে, আইডিয়া করা যাচ্ছে যে 10 লাখ বিসিতেও কিন্তু ভারতে মানুষ ছিল। তো আমরা 10 লাখ বিসি থেকে যদি ধরে নিই, এই সময় হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস ভারতে থাকতো। তো এদের কিভাবে আমরা জানতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে পাথরের বিভিন্ন হাতিয়ার পাওয়া যাচ্ছে, যেগুলো ব্যবহার করতো এই হোমো ইরেক্টাস প্রজাতিটা। তারপরে যদি আমরা বলি যে হোমো স্যাপিয়েন্সের উদাহরণ পাওয়া যায় ভারতে, অতি প্রাচীন। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2,30,000 বিসি থেকে হোমো স্যাপিয়েন্স স্টার্ট হচ্ছে, দক্ষ মানুষ প্রজাতিটা। তো আমাদের ভারতে কিন্তু 1,30,000 বিসিতে হোমো
স্যাপিয়েন্সের এক্সাম্পল রয়েছে। সেটা কোথায়? সেটা আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের নর্মদার উপত্যকাতে একটা কঙ্কাল পাওয়া গেছে, যেটাকে নর্মদা ম্যান বলা হয়। এটা 1,30,000 বিসিতে ভারতে পাওয়া যাচ্ছে। তাহলে হোমো স্যাপিয়েন্সের উদাহরণ অত্যন্ত প্রাচীনকালে, কিন্তু প্রাচীনকাল থেকে আমাদের ভারতে পাওয়া যাচ্ছে, অত্যন্ত পুরনো এটা। তো এরপরে আমরা এখানে একটা বিষয় প্রবলেম আসে অনেকের, এই যে বিসি বারবার বলছি আমি, বিসি আর এডি, এগুলো অ্যাকচুয়ালি কি? ইতিহাসের সময় গণনা করার জন্য এই বিসি আর এডির ব্যবহার করে আসা হচ্ছিল দীর্ঘ সময় ধরে। বর্তমানে এখন তোমরা ইতিহাস বইয়ে দেখতে পাবে যে এগুলোকে আর বিসি বলা হয় না, এটাকে বিসিই বলা হয়। আর এটাকে এডি বলা হয় না, এটাকে সিই বলা হয়। অ্যাকচুয়ালি কি এগুলো আমরা একটু ভালো করে জানি, না হলে এরপরে আমি বারবার বিসি বিসি বলতে থাকবো, তোমরা হয়তো বুঝতে পারবে না যে ঠিক কোন সময়টা বলছি আমি বিসি মানে। বিসির কথাটার পুরো অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট, আর এডি এর পুরো শব্দ হচ্ছে অ্যানো ডমিনি। এবার কি এগুলো? বিফোর ক্রাইস্ট মানে ইজিলি বুঝতে পারছো যে ক্রাইস্টের জন্মের আগে, বিফোর ক্রাইস্ট, জিসাস ক্রাইস্টের কথা বলছি। তো ইতিহাস রচনা আমাদের সময়কালটা এইভাবে ধরা হয় যে একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হচ্ছে, যে সময় ক্রাইস্ট জন্মেছিলেন সেই সময়টাকে 0 ধরা হয়। সেই সময়টাকে 0 ধরে তার বাঁ দিকের যে সময়টা সেটাকে বিসি বলি আমরা, বিফোর ক্রাইস্ট। আর তার পরের যে সময়টা সেটাকে আমরা অ্যানো ডমিনাই, এডি অথবা আফটার ক্রাইস্ট বলি। ক্রাইস্টের পরে একটা, ক্রাইস্টের আগে। তাহলে আমি যদি তোমাকে বলি যে 6 বিসি বা 6th বিসি, এটার মানে কি? 6 বিসি মানে হচ্ছে ক্রাইস্টের জন্মের 6 বছর আগের কথা বলছি আমি। মানে আজ থেকে এখন 2021, তাহলে 2021 প্লাস 6 হয়ে যাবে, মানে 2027 বছর আগের কথা বলছি তোমাকে আমি। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেছে যে বিসি মানেটা কি। ক্রাইস্টের জন্মকে 0 ধরে আমরা তার আগের সময়টাকে বিসি বলি। এবার এটা পিছোতে 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 1000 থেকে লাখ থেকে কোটিতে যেতে পারে বিসি। আর এডি হচ্ছে জন্মের পরে, অর্থাৎ ওনার যখন 1 বছর বয়স হলো সেটাকে আমরা 1 এডি বলবো, যখন ওনার 10 বছর বয়স হলো সেটাকে আমরা 10 এডি বলবো। তা এইটা হচ্ছে অ্যানো ডমিনাই। এইবার এখন কত চলছে? 2021, তার মানে আমরা জিসাস ক্রাইস্টের জন্ম থেকে 2021 বছর পেরিয়ে এসেছি, এটা বোঝাচ্ছে এখান থেকে। এইবার কেন এখন চেঞ্জ করা হয়েছে? অনেক কারণ থাকতে পারে, এগুলো সাম্প্রদায়িকতার কারণ থাকতে পারে, ধর্মের কারণ থাকতে পারে, যে ক্রাইস্টকে এখানে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে, সেই জন্য আমরা এটাকে আর ইতিহাসেতে ব্যবহার করা হয় না। এখন এটা নামটা পাল্টে দিয়েছে, বিফোর ক্রাইস্ট না বলে এটাকে বলছে বিফোর কমন এরা। তাহলে আর কারোর কোনো প্রবলেম থাকবে না, যে ধর্মের মানুষই হোক। বিফোর কমন এরা নাম দেওয়া হয়েছে, আর এডিটাকে বলা হচ্ছে কমন এরা। বিষয়টা সেমই রয়েছে। সেই আমরা যদি এইবার এইখানে বিফোর কমন এরা আর আফটার কমন এরা, অনেক সময় এরকম ব্যবহার করা হয় যে 2000 সাল যেটা, এইটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। তারপরে এই 2000কে স্ট্যান্ডার্ড ধরে আমরা সিই আর বিসিইর ব্যবহার করতে পারি। কিন্তু আমরা এখানে সুবিধার জন্য, যাতে কিছু প্রবলেম না হয়, যেটা আমরা জানছি যে বিসি আর এডি ব্যবহার করব আমরা এখানে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এবার বিসি আর এডির যে বিষয়টা দেখো, 10 বছরের যে সময়কাল, এটাকে আমরা বলি ডেকেড। 10 বছরকে আমরা ইংলিশে বলি ডেকেড আর বাংলায় বলি দশক। 100 বছরকে আমরা ইংলিশে সেঞ্চুরি বলি, বাংলাতে শতক বলি। আর যখন 1000 বছর হয়ে যাবে এই সময়টাকে আমরা সহস্রাব্দ বলি। তো এইবার আমরা সেঞ্চুরিতে দেখব, এরকম তোমরা ইতিহাস বইয়ে বারবার পড়বে সময়ের ক্ষেত্রে, যে আমরা বলি না যে একবিংশ শতক চলছে। এবার তুমি একবিংশ শতক মানে কি? আবার এরকম দেখতে পারবে যে দ্বিতীয় শতক, দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দ বা 2nd সেঞ্চুরি বিসি, এটার মানে কি? তাহলে এগুলো দেখছি আমরা। দেখো, ফার্স্ট সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছরের সময়কাল। ফার্স্ট মানে ওনার জন্ম থেকে 100 বছর পর্যন্ত, অর্থাৎ 100 বিসি থেকে 1 বিসি, এই সময়টাকে আমরা বলবো ফার্স্ট সেঞ্চুরি বিসি। তাহলে 2nd সেঞ্চুরি বিসি কি হবে? 199 থেকে 101 বিসি, এটা হচ্ছে 2nd সেঞ্চুরি বিসি, জন্মের আগে ক্রাইস্টের। 3rd সেঞ্চুরি বিসি কি হবে? এখানে যেটা থাকবে তার থেকে 1 কম ধরে 99 বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে 3 আছে, তাহলে 2 লিখে 99 বসিয়ে দাও, তাহলে 299 থেকে 200 বিসি, এই সময়টা হচ্ছে 3rd সেঞ্চুরি বিসি। তেমনভাবে তোমাকে যদি বলা হয় যে চতুর্দশ খ্রিস্টপূর্বাব্দ,
তার মানে কি দাঁড়াচ্ছে, চতুর্দশ মানে 14, তাহলে 13 বসাও, তার পাশে 99 বসিয়ে দাও, তাহলে 1399 থেকে 1300 বিসি, অর্থাৎ জিসাস ক্রাইস্টের জন্মের 1399 বছর আগে থেকে 1300 বছর আগে পর্যন্ত, এই যে 100 বছর সময়, এটাকে চতুর্দশ শতক খ্রিস্টপূর্বাব্দ বলা হয়। এইবার চলে এসো এডির দিকে, ঠিক এর উল্টোটা হবে, এখানে 100 থেকে 1 আর এখানে হবে 1 থেকে 100। মানে আমরা যদি বলি যে ফার্স্ট সেঞ্চুরি এডি, তার মানে ক্রাইস্টের জন্ম হলো আজকে, 1 বছর হলো, 100 বছর হলো, তাহলে 1 বছর থেকে 100 বছর পর্যন্ত এই যে টাইমটা, এটাকে ফার্স্ট সেঞ্চুরি এডি বলা হয় বা ফার্স্ট সেঞ্চুরি কমন এরা বলা হয়। সেকেন্ড সেঞ্চুরি কমন এরা তাহলে কত হবে, 101 থেকে 199। থার্ড সেঞ্চুরি কমন এরা কত হবে, 200 থেকে 299। এইবার দেখো একই ফরম্যাটে পড়ে যাবে, তাহলে 3 মানে হচ্ছে 2 বসাবে, তার পাশে দুটো শূন্য বসিয়ে দেবে। তাহলে যদি আমি বলি যে চতুর্দশ শতক, তাহলে কি হবে, চতুর্দশ মানে 14, তাহলে 14 মানে 13 বসাবো, তার পাশে দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে 1300 থেকে 1399 এডি, এই সময়টা হচ্ছে চতুর্দশ শতক। তাহলে যদি প্রশ্ন করা হয় এখন এই 2021 এডি, এটা কত শতক, তাহলে 21 মানে সবসময় 2021, তার মানে 2000 মানে 1 বেশি করব, মানে 20 আছে, আমরা 21 নেব। তাহলে 21st সেঞ্চুরি মানে হচ্ছে 2000 থেকে 2099 এডি, 2099 সাল পর্যন্ত আমাদের একবিংশ শতাব্দী চলবে। তাহলে এই তোমরা বুঝতে পেরে গেছো বিষয়টা। তার মানে আমি যদি এখন বলি যে 40,000 বিসি, তার মানে আমি কি বলতে চাইছি, তার মানে আমি বলতে চাইছি জিসাস ক্রাইস্টের জন্ম থেকে 40,000 বছর আগে, এটা বলতে চাইছেন। আমি যেরকম বললাম যে অস্ট্রালোপিথেকাস, এই অস্ট্রালোপিথেকাস সর্বপ্রথম যেটা মানুষের প্রজাতি আমরা বলি, এরা কবে এসেছিল, কি বললাম সাল, 40 লাখ বিসি। তার মানে কি, জিসাস ক্রাইস্টের জন্মের 40 লক্ষ বছর আগে প্রথম মানব প্রজাতি এসেছে, অস্ট্রালোপিথেকাস যাদের নাম। তেমনই আমাদের ভারতের নর্মদা ম্যানের যে টাইম ঠিক করা হয়েছে, সেটা 1,30,000 বিসি। জিসাস ক্রাইস্টের জন্মে 1,30,000 বছর আগে এসেছে, এই কঙ্কালটা পাওয়া গেছে। তো এই হচ্ছে আমাদের সালের বিষয়। তাহলে বিসি আর এডি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা এগিয়ে যাব আর একটু, আমরা স্পিসিস দেখলাম যে আমাদের যে হোমোস্যাপিয়েন্স। তাহলে আমরা যখন ইতিহাস জানবো, তোমাদের বলেছিলাম যে ইতিহাসকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাক ইতিহাস, একটা প্রায় ইতিহাস, আর একটা ইতিহাস। প্রাক ইতিহাস কাকে বলে, যে সময় মানুষ শিক্ষিত ছিল না, লেখাপড়া জানতো না, যে সময়ের মানুষ বাস করতো এটা জানা গেছে, কিন্তু কোনো লেখালেখি পাওয়া যায়নি, মানে কোনো লিপি পাওয়া যায়নি সেই সময়কার, সেই সময়টার নাম হচ্ছে প্রাক ইতিহাস। ভারতের ক্ষেত্রে আমরা হোমোস্যাপিয়েন্সের কথা বলছি, হোমোস্যাপিয়েন্সের ক্ষেত্রে এই সময়টা হচ্ছে 2 লাখ বিসি, আমরা ধরে নিচ্ছি প্রথম হোমোস্যাপিয়েন্স এসেছে। তাহলে 2 লাখ বিসি থেকে কত পর্যন্ত এই সময়টা, 3,500, 2 লক্ষ থেকে 3,500 বিসি, এই সময়টাকে আমরা প্রাক ইতিহাস বলি। তার কারণ এই সময়ে ভারতে মানুষ ছিল এটা জানা যায়, কিন্তু কোনো লেখালেখি পাওয়া যায়নি, মানে কোনো লিপি পাওয়া যায়নি, এই সময়কার মানুষ লিখতে জানতো না। তো এই কারণে আমরা এই সময়টাকে প্রাক ইতিহাস বলি। এরপরে শুরু হচ্ছে প্রায় ইতিহাস। প্রায় ইতিহাস কি বলে দিয়েছিলাম আগের দিন, প্রায় ইতিহাস মানে সেই সময়টাকে বোঝায় যে সময়ে মানুষ শিক্ষিত ছিল, মানুষ লেখাপড়া জানতো, তারা লিখতেও জানতো, তার লেখাগুলো পাওয়াও গেছে, কিন্তু মানে বোঝা যায়নি সেগুলোর, মানে সেগুলোকে পড়া যাচ্ছে না, যে কি লিপিতে লেখা আছে কেউ জানে না, কি ভাষা কেউ জানে না। তো এই সময়টাকে বলে প্রায় ইতিহাস। এটা কোন সময় ভারতের, এই সময়টা হচ্ছে 3,500 বিসি থেকে 1900 বিসি, অ্যাকচুয়ালি এটা 1500 বিসি পর্যন্ত ধরি আমরা। এই সময়টা হরপ্পার সময়, হরপ্পা সভ্যতা ভারতে ছিল এই সময়। এই সময়কার লিপি পাওয়া গেছে, মানে আমরা জানতে পেরেছি যে মানুষ লেখাপড়া জানতো, এই সময় মানুষ লিখতো, কিন্তু প্রচুর পরিমাণে লিপি পাওয়া গেছে, কিন্তু সেগুলোকে পড়া যায়নি, জানা যায়নি যে এটা কী ভাষা বা কী লিপি, এটা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। তো এই সময়টাকে বলা হয় ভারতের ইতিহাসের ক্ষেত্রে প্রায় ঐতিহাসিক যুগ। এরপর থেকে ইতিহাস শুরু হচ্ছে আমাদের। ইতিহাস আমরা কোন সময় থেকে শুরু করি, যে সময় থেকে আমরা লেখা পাচ্ছি বা লিপি পাচ্ছি এবং সেগুলোর মানে বুঝতে পারছি পড়ে, যে এগুলোতে কি লেখা আছে। সেই লেখাগুলো থেকে আমরা সেই সমাজের মানুষের কি সভ্যতা ছিল, কেমন ধরনের মানুষ পোশাক আশাক পরতো, কেমন ধরনের সমাজ ব্যবস্থা ছিল, রাজ্য
রাজ্য কিভাবে চলতো সেই সময়, মানুষের ধর্ম কী ছিল, কী ধরনের খাবার দাবার ছিল সেই সময়, পশুপালন করতো নাকি কৃষিকাজ করতো, সব কিছু আমরা জানতে পারছি কিন্তু এই লিপিগুলো থেকে, যেগুলো মানুষ লিখে গেছে এবং আবিষ্কার করা গেছে। কেন এই 1500 থেকে ধরা হয়? কারণ ম্যাক্স মুলারের ডেটিং অনুযায়ী আমাদের ভারতে হরপ্পা সভ্যতার পর বৈদিক সভ্যতা এসেছে, এবং ঋগ্বেদের যে ডেট উনি দিয়েছেন সেটা 1400 বিসি থেকে 1000 বিসি, 1400 বিসি থেকে 1200 বিসি, এটা হচ্ছে ঋগ্বেদের সময়। তো এই 1400 বিসিতে ঋগ্বেদ লেখা হয়েছে উনি বলছেন। তাহলে এই সময় থেকেই আমাদের, কারণ ঋগ্বেদ এখন পড়া যায়, আমরা ভাষাও জানি যে এটা ছান্দস ভাষা ছিল, যেটা প্রাচীন সংস্কৃত ভাষা, সেই ভাষাটা পড়া গেছে, সেখান থেকে আমরা সব কিছু জানতে পেরেছি যে মানুষ কেমন ছিল সেই সময়, কি খাবার দাবার খেত, কেমন পোশাক আশাক পরতো, ধর্মটা কী ছিল, তাদের বিশ্বাস কী ছিল, সব কিছু আমরা জানতে পেরেছি সেখান থেকে। তাহলে এই সময় থেকে আমাদের অ্যাকচুয়ালি ভারতের ইতিহাস শুরু হচ্ছে, তার আগে প্রায় ইতিহাস এবং প্রাক ইতিহাস। তো এতটা আমরা জানতে পেরেছি, আগের ভিডিওতে কিছু কিছু আলোচনা করা হয়েছিল। তো ফ্রেন্ডস, এবার বোর্ডেতে আমি লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা, যে এরপরে আমরা কি করছি। তাহলে টোটাল আমরা যে সময়কালটা, যেটা আমাদের ভারতের ইতিহাস বলে আমরা মনে করি, যে সময়কালটা আমাদের, সেটা হচ্ছে 2 লাখ বিসি থেকে আজকে 2021 এডি। এই যে দীর্ঘ একটা সময়, 2 লাখ বিসি থেকে 2021 এডি, এই সময়টাই হচ্ছে আমাদের ভারতের ইতিহাস। যা কিছু আছে এই সময়ের মধ্যে, এই সময়ের পিছনেও কিছু যাবে না, এই সময়ের পরেও কিছু যাবে না। তো এই সময়টা আমরা যে ইতিহাস পেয়েছি ভারতের, সেটা আমরা 3খানা আলাদা আলাদা যুগে ভাগ করেছি। কিসের ওপর নির্ভর করে? যে মানুষ কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো এই সময়, তার উপরে নির্ভর করে। মানুষ কি ধাতুর ব্যবহার জানতো নাকি জানতো না, তার উপরে নির্ভর করে আমরা 3টে যুগে এই সময়টাকে ভাগ করেছি। প্রথম যুগটার নাম হচ্ছে প্রস্তর যুগ বা পাথরের যুগ। দ্বিতীয় যুগটা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগ, মানে এই সময় তামা ব্রোঞ্জের ব্যবহার জানতো মানুষ। আর লাস্ট যে যুগটা, সেটা নাম হচ্ছে লৌহ যুগ, যেটার সময় মানুষ লোহার ব্যবহার শিখেছে প্রথম। তো প্রস্তর যুগ যেটা পাথরের যুগ, মানে এই সময় মানুষ ধাতুর ব্যবহারও জানতো না, লোহার ব্যবহারও জানতো না, কেবলমাত্র পাথর ব্যবহার করতে পারত। তো এইটা যে প্রস্তর যুগ, এটার 3টে ভাগ আছে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। এগুলো কি ইংলিশে বলা হয় প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ আর নিওলিথিক এজ। এরপরে আসছে আমাদের ব্রোঞ্জ এজ, আর লাস্ট হচ্ছে আয়রন এজ। তো আমরা প্রথমে দেখি লিথিক এজ। লিথিক মানে হচ্ছে পাথর। তাহলে প্রথম হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক যুগ। এই সময়কার টাইমটা দেখো 2 লাখ থেকে 10,000 বিসি। আর তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটা কোন সময়টা বোঝাচ্ছি আমরা, কারণ বিসি মানে বুঝে গেছি যে ক্রাইস্টের জন্মের 2 লাখ বছর আগে থেকে 10,000 বছর আগে পর্যন্ত এই সময়টাকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ। এই সময়ে কি করলো আমাদের যে হোমো স্যাপিয়েন্স মানুষরা, এই সময় হাঁটতে পারতো, দৌড়াতেও পারতো, তারা পাথরের ব্যবহার করতে পারতো। কি করতো? দুটো পাথরে তারা ঘর্ষণ করত, এবং সেই পাথরগুলো বেশ ভারী এবং মোটা পাথর ছিল, যেগুলো তারা ছুঁড়তেও পারতো এবং পশু শিকার করতো সেগুলো দিয়ে। তো এই পাথরের ব্যবহার প্রথম শুরু করেছিল এই সময়, সেই জন্য এটাকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। তো যেটা 2 লাখ থেকে 10,000 বিসি। এরপরে দেখো এই যে 10,000 বিসি থেকে 8,000 বিসি, এই সময়টাকে মেসোলিথিক বা মধ্য প্রস্তর বলছে, তার কারণ এটা মাঝের সময়। এই সময় পাথরগুলো প্রথম দিকে যেরকম খুব একটা ধারালো ছিল না, এগুলো দিয়ে শিকার করতে খুব অসুবিধা হতো মানুষের। অনেক সময় যে প্রাণীকে মারতে যাচ্ছে উল্টে সেই প্রাণীটাই তাকে মেরে ফেলতো, এরকমও হতো। তো এই মধ্যপ্রস্তর যুগে এসে সময় এটা কিছু চেঞ্জ হলো। এই সময় এই যে পাথরগুলো আরও ধারালো হতে আরম্ভ করলো এবং একটু হালকা হতে আরম্ভ করলো পাথরগুলো। আর একটু মানুষ উন্নতি করছে, এদের ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে, আরও মানুষ আরও বিচার বিবেচনা করতে শুরু করছে এই সময়। তো যেহেতু ব্রেন ডেভেলপ করছে, সেই জন্য পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি, হাতিয়ারগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে এবং ধারালো হচ্ছে। এটা হচ্ছে 10,000 বিসি থেকে 8,000 বিসি। এই সময় পর্যন্ত মানুষ পশুপালন কি জিনিস জানতো না। কৃষিকাজ তো দূরে থাক, কৃষিকাজ তো জানতোই নাকি, কিন্তু এই সময় পশুপালনও জানতো না, যে পশুকে বশ মানিয়ে তাদের দিয়ে কাজ করানো যায় এসব জানতোই না। পশুকে কেবলমাত্র খাবার হিসেবে ব্যবহার করতো, মানে শিকারে বেরোতো, শিকার করতো, তাদের নিয়ে আসতো, গুহায় চলে যেত, খেত, ব্যাস। এই হচ্ছে মানুষের জীবন ছিল এই সময়। এরপরে শুরু হচ্ছে আমাদের
যে সময় থেকে আমাদের মানুষের সভ্যতা শুরু হচ্ছে, মানব সভ্যতা শুরু হচ্ছে, এবং আমাদের ইন্ডিয়ার কথা বলছি, এগুলো সব, এগুলো অন্য কোনো দেশের কথা বলিনি, আমাদের ভারতের কথা সব। ভারতের নব্য প্রস্তর যুগ শুরু হচ্ছে 8000 বিসি থেকে, জিসাস ক্রাইস্টের জন্মের 8000 বিসি থেকে 4000 বিসি পর্যন্ত। এই সময়টাকে বলে নব্য প্রস্তর যুগ, নিওলিথিক। কেন বলা হচ্ছে? এই সময় মানুষ কিন্তু বেশ বুদ্ধিমান হয়ে গেছে এবং অস্ত্রশস্ত্র ধারালো হয়ে গেছে প্রচণ্ড রকমের। এবং আমরা এই সময় থেকে দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু পশুপালন আরম্ভ করছে, পশুকে বশ মানাচ্ছে, তাদের দিয়ে কিন্তু কাজ করাচ্ছে। তাহলে পশুপালন যেহেতু করছে, সেহেতু মানুষ যাযাবর জীবনযাপন করতো এই সময়। বিভিন্ন জায়গায় খাবারের খোঁজে, পশুর খাবারের জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় যেত। আর এই টাইমটাতেই ফার্স্ট মানুষ ঘর বানাতে আরম্ভ করলো, মানে বসতি স্থাপন করতে আরম্ভ করলো। আগে গুহাতে থাকতো, বাড়ি বানাতো না কেউ। এই সময় থেকে সর্বপ্রথম মানুষ ছোট ছোট ঝুপড়ি বা কুঁড়ে ঘর টাইপের ছোট ছোট বসতি স্থাপন করতে আরম্ভ করলো। কিন্তু এগুলো এক জায়গায় স্থির হতো না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতো, যাযাবর জীবন যেহেতু ছিল। এর শেষের দিকটাতে, এই নব্য প্রস্তর যুগের একদম শেষ দিকটাতে মানুষ কৃষিকাজও স্টার্ট করে দিয়েছে, কৃষিকাজও শুরু করে দিয়েছে এই সময়টাতে। তখন এইবার স্থায়ী বসতি আরম্ভ হয়ে গেছে। কৃষিকাজ যখন থেকে মানুষ শুরু করলো, সেই সময় থেকে মানুষ একটা জায়গাতে স্থায়ী বসতি আরম্ভ করলো, যেগুলোকে আমরা গ্রামের সূচনা বলতে পারি। আমরা যেটাকে গ্রাম বলে জানি এখন, এই গ্রামের সূচনা ঠিক এই সময়টাতে হয়েছিল। মোটামুটি 7000 বিসি থেকে গ্রাম স্টার্ট হয়েছিল, আমরা ধরে নিই। তাহলে এইখানে মেহেরগড় সভ্যতা বলে আমাদের ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা মানে মেহেরগড় যে জায়গাটা, বর্তমানে এটা পাকিস্তানে পড়ে যাচ্ছে, আগে আমাদের ভারতের আন্ডারই ছিল এটা। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম গ্রামের সূচনা এই মেহেরগড়ে হয়েছিল 8000 বিসি। এই সময়টা হচ্ছে 7000 বিসি, 7000 বিসি থেকে 8300 বিসি মানে 3800 বিসি পর্যন্ত। 8000 বিসি, 7000 বিসি থেকে 3800 বিসি, এই সময়টাকে আমরা তাহলে কি বলছি? মেহেরগড় সভ্যতা। এটাই হচ্ছে ভারতের সবথেকে প্রাচীন গ্রামীণ সভ্যতা। মানুষ একটা জায়গায় বসতি স্থাপন করেছে। এইবার আমরা দেখতে পাচ্ছি মানুষ চাষবাস করছে। যব এবং গম চাষ হতো, তার নমুনা পাওয়া গেছে। যব এবং গম চাষ হতো। একদম শেষের দিকটাতে কার্পাস চাষ হতো। সর্বপ্রথম কার্পাসের চাষ ভারতেই হয়েছে, তো এটাও আমরা জানতে পারছি এখান থেকে। তো এই মেহেরগড় সভ্যতায় আরও জানা যাচ্ছে যে এই সময় বিভিন্ন পাথরের যন্ত্রপাতি পাওয়া গেছে, যেখানে যেমন মাটির পাত্র তৈরি করার জাঁতা কল যেটা, সেটাও কিন্তু পাওয়া গেছে। চাকি, যেটাকে আমরা চাকি বলি, সেটাও পাওয়া গেছে। জাঁতা পাওয়া গেছে এক ধরনের। এইগুলো কিন্তু এই সময় তৈরি হতো মেহেরগড় সভ্যতাতে। এবং এর যে শেষের দিকটা, আচ্ছা এই যে প্রত্যেকটা সভ্যতা আমরা দেখব, মেহেরগড়, হরপ্পা, বৈদিক, এগুলোর ভাগ ছিল আলাদা আলাদা, মানে একই রকমভাবে সভ্যতাটা এগোয়নি। প্রথম দিকে একরকম ছিল, তার একটা মাঝের সময় এসছে, খুব উন্নতি হয়েছে যে সময়, আবার একটা শেষের দিকে ধ্বংসের দিকেও এসেছে। তো মেহেরগড়েরও তেমনই 3টে স্টেজ রয়েছে, প্রত্যেকটা সিভিলাইজেশন স্টেজে স্টেজে ভাগ আছে। তো মেহেরগড়ের যে ফার্স্ট স্টেজ, সেটাকে 7000 থেকে 5000 বিসি, এটাকে বলা হয় মেহেরগড়ের ফার্স্ট স্টেজ। এই সময়টাই জাস্ট মানুষ যাযাবর জীবন থেকে ধীরে ধীরে বসতি বানাতে আরম্ভ করছে, চাষবাস শুরু করছে। সেকেন্ড স্টেজ যেটা মেহেরগড়ের, সেটা হচ্ছে 5000 বিসি থেকে 4000 বিসি, এটাকে সেকেন্ড স্টেজ বলা হচ্ছে মেহেরগড়ের। এই সময় মেহেরগড়ের প্রচুর উন্নতি হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু কিন্তু জিনিসপত্র, যেগুলো পাত্র, যেখানে নকশা করা পাত্র, সেগুলোও কিন্তু আমরা পাচ্ছি এখানে। আর মেহেরগড়ের লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে 4000 থেকে বা 4300 বিসি থেকে 3800 বিসি, এই সময়টা হচ্ছে লাস্ট স্টেজ মেহেরগড়ের। এই 3800 বিসিতেই ধ্বংস হয়ে গিয়েছিল মেহেরগড় সভ্যতা। অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে গিয়েছিল মানে কি, এই যে মেহেরগড় সভ্যতা, এটা গ্রামীণ সভ্যতা থেকে নগর কেন্দ্রিক সভ্যতাতে চলে গেল। গ্রাম থেকে শহর তৈরি হতে আরম্ভ করলো, নগর তৈরি হতে আরম্ভ করলো, মানে প্রচুর উন্নতি করলো এরা। ওই জন্য গ্রামীণ সভ্যতাটা ধ্বংস হয়ে গেল, নগর কেন্দ্রিক সভ্যতার তৈরি হয়ে গেল। মানে একটা সভ্যতা থেকে ট্রানজিট করে যাচ্ছে, এরকম নয় যে এই সভ্যতার মানুষ সবাই মরে গেল তারপরে নতুন মানুষ, এরকম নয় বিষয়টা। এই মানুষগুলোই চলে এলো হরপ্পা সভ্যতাতে, এই নগর কেন্দ্রিক সভ্যতা তৈরি হয়ে গেল একটা। তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে। যেমন আমি বলেছিলাম যে মানুষ, এটা বলা হয়নি যে মানুষ ভাষার ব্যবহার শিখলো কবে। মোটামুটি আমরা ধরে নিই যে প্রায় 50,000 বিসিতে মানুষ ভাষার ব্যবহার শিখেছে। 50,000 বিসিতে মানুষ ভাষার ব্যবহার শিখেছে। সব থেকে প্রাচীন
যে অঙ্কন মানে তোমার গুহাতে যে ছবি আঁকতো যখন গুহাতে থাকতো মানুষ, সেটা পাওয়া গেছে স্পেনের আলতামিরা বলে একটা জায়গা আছে, সেখানে একটা গুহাতে বিশাল একটা গুহার ছাদে ষাঁড়ের একটা ছবি আঁকা আছে পাওয়া গেছে। এটা কি সব থেকে প্রাচীন বলে ধরা হয় গুহাচিত্র। আমাদের ভারতের কথা যদি বলো, আমাদের ভারতে অতি প্রাচীন 40,000 BC-র গুহাচিত্র পাওয়া গেছে মধ্যপ্রদেশের ভীমবেটকা বলে একটা জায়গা আছে। সেই ভীমবেটকার একটা গুহাতে কিন্তু গুহাচিত্র পাওয়া গেছে, যেখানে সাদা এবং লাল রং দিয়ে দেখা যাচ্ছে যে পাখির ছবি, মাছের ছবি এবং কিছু প্রাণীর ছবি তারা এঁকেছে, যেখানে মানুষের ছবিও আছে, তাদের হাতে অস্ত্র আছে, যারা শিকার করছে সেই প্রাণীগুলোকে মারছে, এবং কুকুরের ছবি দেখা যাচ্ছে মানুষের পিছু পিছু। মানে এখানে বোঝা যাচ্ছে যে মানুষ এই সময়ে কিন্তু কুকুরকে পোষ মানিয়েছিল এই টাইমটাতে, এত হাজার বছর আগেও। তাহলে সব থেকে প্রাচীন গৃহপালিত পশু কিন্তু মানুষের কুকুর, এইখান থেকে আমরা জানতে পারছি। তো যাই হোক, মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমরা জানলাম। এইবার এই যে সভ্যতাটা কে আবিষ্কার করেছিল, 1974 খ্রিস্টাব্দে একজন ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট যার নাম হচ্ছে জাঁ ফ্রাঁসোয়া জারিজ। এই জাঁ ফ্রাঁসোয়া জারিজ যে ইনি 1974-এ এই সভ্যতার আবিষ্কার করে। সবথেকে আশ্চর্যের বিষয় যে হরপ্পা সভ্যতা তার আগেই আবিষ্কার হয়ে গেছে। হরপ্পা সভ্যতা, যিনি আমাদের দুটো শহর প্রথম আবিষ্কার হয়েছিল, প্রথম হরপ্পা আবিষ্কার হয়েছিল 1921-এ, যেটা দয়ারাম সাহানি যেটা করেছিলেন 1921-এ হরপ্পায় খনন কার্য করে হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিলেন। এই হরপ্পা সভ্যতারই আরেকটি শহর মহেঞ্জোদারো ঠিক তার পরের বছর 1922-এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। তাহলে হরপ্পা শহর আর মহেঞ্জোদারো শহর, হরপ্পা সভ্যতা মানে এরকম নয় যে মহেঞ্জোদারো একটা আলাদা সভ্যতা, একই সভ্যতা। যেহেতু হরপ্পা নগরীটা প্রথম আবিষ্কার হয়েছিল, সেই জন্য সভ্যতাটার নামও হরপ্পা সভ্যতা বলা হয়। আবার অনেক সময় এটাকে সিন্ধু সভ্যতা বলা হয়, কারণ সিন্ধু নদীর তীরে ছিল। বর্তমানের গবেষণায় অনেক মানে কৌতূহল উদ্দীপক কিন্তু তথ্য এসেছে, যেগুলো আমি বলবো না এখানে তোমাদের। এগুলো সব চেঞ্জ হয়ে গেছে এখন, এইসব ধারণাগুলো মানে ওল্ড ডেটেড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। এখন অনেক নতুন নতুন তথ্য এসে গেছে আমাদের হাতে, কিন্তু যাই হোক সেগুলো পরীক্ষার জন্য কাজে লাগবে না আমাদের। তা আমরা যেগুলো পাচ্ছি এইগুলো হচ্ছে পাচ্ছি আমরা এখানে। তো আমরা আজকে মেহেরগড় সভ্যতা পর্যন্ত আমাদের আলোচনাটাকে রাখলাম। অনেক তথ্য দেওয়া হয়েছে, এগুলো তোমরা খাতায় নোট করবে অবশ্যই। নেক্সট দিন আমরা হরপ্পা সভ্যতা নিয়ে ডিটেলসে আলোচনা করব, তারপরে আমরা বৈদিক সভ্যতা নিয়েও আলোচনা করব, এবং ধীরে 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 কিন্তু আমরা আমাদের মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি এটাকে কমপ্লিট করব। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকবে। যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর যারা এই চ্যানেলে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরেও ভিডিও বানাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেগুলো আমাদের টেটের জন্য যে সাবজেক্টের, যে ইংলিশ সাবজেক্টের উপরে SLSTর জন্য তার ভিডিও বানানো হয়, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ভিডিও বানানো হয়। এরপরে আমরা ভূগোলের সিরিজও স্টার্ট করব এবং পল সায়েন্সও শুরু করে দেবো। এখানে সব কিছুই কমপ্লিট করব। আমার আর একটা চ্যানেল আছে পীযূষদার পাঠশালা, যেখানে বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার নিয়ে আমি আলোচনা করি সম্পূর্ণরূপে। ওটা ইংলিশ গ্রামার আর বাংলা ব্যাকরণই শেখানো হয়। তো ওটাও সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দিস মাচ ফর টুডে।